একটিও নিয়োগ হয়নি যা স্বচ্ছভাবে হয়েছে। এই বামেরা তৃণমূলের সঙ্গে একযোগে নির্বাচন কমিশনের সামনে বলছে যে হাই রাইজ বিল্ডিং এ বুথ করা যাবে না। আসল সেটিং, আসল জোর সেটা হচ্ছে কাস্তে হাতুড়ির সঙ্গে জোড়া ফুলে। তাহলে মুখ্যমন্ত্রী আদালতে যেতে পারেন, সিবিআই তদন্ত চাইতে পারেন, পার্টিকে বন্ধক দিয়ে মাননীয়ার আঁচলে আশ্রয় নিতে চাইছে। ইডি সিবিআই তদন্ত চালাতে পারে, মন্ত্রী গ্রেপ্তার হতে পারে, বা এ নিয়ে নিয়োগ দুর্নীতিতে প্রায় 55-56 জন যেভাবে গ্রেপ্তার হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতির কথাও আপনারাই বাংলার মানুষকে জানিয়েছেন। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআই কে নির্দেশ আদালত দিয়েছে। তাই আদালতের নির্দেশে কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে তার সঙ্গে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই, রুটিন ব্যাপার। এবং তদন্তে যেখানে যেখানে যা যা হদিশ পাওয়া যাবে, তল্লাশিতেও কেন্দ্রীয় সংস্থা সেখানেই যাবে। হিংসা না প্রতিহিংসা, ক্রিয়া না প্রতিক্রিয়া, আর সে বিষয়ে যার বাড়ি বা অফিসে তল্লাশি চলছে তার মতামত জানানোর পূর্ণ অধিকার আছে। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের তদন্তে যা যা পেয়েছে এবং যা যা মনে করেছে তা তারা করছে। সর্বোপরি যেহেতু আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত চলছে, উভয় পক্ষেরই আদালতে যাওয়ার অধিকার আছে। এর আগে চাকরি বিক্রি, শিক্ষকের চাকরি বিক্রির মামলায় ওই একজন মন্ত্রী তো জামিনে রয়েছে, আদালত তাকে জামিন দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার জামিন নাকচ করে তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল। তার ফলে আদালতের নির্দেশে, আদালতের মনিটরিং এ হওয়া যে তদন্ত, সেই তদন্ত নিয়ে যারা তল্লাশি চালাচ্ছে বা যেখানে তল্লাশি চলছে, উভয় পক্ষেরই বক্তব্য এবং শেষ পর্যন্ত তো আদালতের কাছে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর একটিও নিয়োগ হয়নি যা স্বচ্ছভাবে হয়েছে। আমরা তো বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে নিয়োগ দুর্নীতির বিষয়ে বলেছি। খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এক সময়ে, রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে জয়েন করেছিলেন, যে বনকর্মী নিয়োগ নিয়ে, বনসহায়ক নিয়োগ নিয়ে তৎকালীন বনমন্ত্রী দুর্নীতি করেছিলেন। তো তাহলে মুখ্যমন্ত্রী যখন তার নিজের সরকারের বনমন্ত্রীর বিরুদ্ধে বনসহায়ক এবং বনরক্ষী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, এবং তারপরে এখনো পর্যন্ত না আদালতে না অন্য কোথাও, এবং তৃণমূল কংগ্রেসের সরকারি ভাবে 50-52 কোটি টাকা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়ার পর বলেনি যে এই চাকরি দুর্নীতি বা শিক্ষকের চাকরি বিক্রি করে এই দুর্নীতি হয়নি। এখনো কি পশ্চিমবঙ্গের মানুষ কেউ অবিশ্বাস করে যে শিক্ষকের চাকরি বিক্রি হয়নি, খাদ্য সহায়ক বিক্রির চাকরি হয়নি, WBCS এর চাকরি বিক্রি হয়নি 2015, 16, 17, খাদ্য সহায়কের চাকরি, KPS এর চাকরি, মিউনিসিপাল সার্ভিস কমিশনের চাকরি, তো সব চাকরি তো বিক্রি হয়েছে। এবং তা নিয়ে যারা চাকরি পাননি এবং যারা চাকরি পেয়েছে তারা আদালতে গেছে। এটাই স্পষ্ট যে গত 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগই হয়নি যে নিয়োগের স্বচ্ছতা ছিল, কোনো চাকরিই হয়নি যে চাকরি বিক্রি হয়নি। দেখুন, শুধুমাত্র যে দক্ষিণ দমদম বিধানসভা পুরসভা তা না, 16-17টি পুরসভা, কলকাতা এবং সংলগ্ন 16-17টি পুরসভাতে নিয়োগ নিয়ে এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি প্রথম এফআইআর করেনি। প্রেডিকেটেড অফেন্সে ইডির এফআইআর কেন হয়েছে তা খোঁজ করলেই এই দুর্নীতি কারা সামনে এনেছে বুঝতে পারবে। আর্থিক অপরাধ সবসময়ই অর্থের যেদিকে গতি, তদন্তের গতিও বা অভিমুখও সেই দিকেই হয়। তার ফলে শুধু দক্ষিণ দমদম পুরসভা না, আমার ধারণা বাকি পুরসভাগুলি, বাকি পুরসভার চেয়ারপারসন গুলি, আমরা তো জানি যে বীরভূমের বেশ কয়েকজন তৃণমূল নেতার ছেলে
তারা কামারহাটি বরানগর পুরসভায় চাকরি করে। আমরা জানি তারা কিভাবে চাকরি পেয়েছে এবং সে নিয়েও নাড়াচাড়া নিশ্চয়ই হবে। দেখুন, সম্পর্কের ঘনিষ্ঠতার উপর দাঁড়িয়ে ইডির তদন্ত হয় না, এ কথা বললে অবশ্য আপনারা অপা অপা বলে চিৎকার করবেন যে নিশ্চয়ই তদন্তের সঙ্গে সম্পর্কের একটা এবং সম্পর্কের ঘনিষ্ঠতার একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আর্থিক দুর্নীতির তদন্ত অর্থের গতির অভিমুখ দিয়েই হয়। যে রাজ্যে ত্রাণ বিলি করতে গিয়ে জেহাদি লুম্পেন লুঙ্গি বাহিনীর হাতে বিরোধী দলের আদিবাসী নেতা, সাংসদ, বিধায়করা আক্রান্ত হয়, পরেও পুলিশ কাউকে গ্রেফতার করে না, সে অর্থে এফআইআর নেম যারা, তাতে দুষ্কৃতীরা বুঝতে পারে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। মুখ্যমন্ত্রীর ঘরে যদি আগ্নেয়াস্ত্র বা মুখ্যমন্ত্রীর ওই পরিসরে যদি মুখ্যমন্ত্রীর বাসস্থানের পরিসরে যদি আগ্নেয়াস্ত্র সহ কোনো ব্যক্তিকে পাওয়া যায়, এবং যদি পাওয়া যায় সম্ভবত এটি দ্বিতীয় ঘটনা, তাহলে এটা কিন্তু ওই শাসকের আইন বলবৎ হওয়ারই নমুনা মাত্র। অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। আজকে বিরোধী দলের নেতা নেত্রীদের উপরে, বিরোধী দলের মানুষের উপরে আক্রমণ হলে যারা দূর থেকে হাততালি দেয়, তাদের এখন উপলব্ধি করার সময় এসেছে যে একই ধরনের ঘটনা বা বাঘের পিঠে সওয়ার হলে বাঘের পেটেই যেতে হয়, তা কিন্তু এবার ফলতে শুরু করেছে। তদন্ত হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের লোকেরা তৃণমূলের মুখ্যমন্ত্রী মনে করতে পারেন, যেহেতু তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমরা মনে করি তিনি সবার। তো ফলে মুখ্যমন্ত্রীর বাসস্থানের চৌহদ্দি থেকে যদি পিস্তল সহ মানুষ উদ্ধার হয়, এর তদন্ত হওয়া উচিত। শুধু তদন্ত নয়, এর বৃহত্তর ষড়যন্ত্র খতিয়ে দেখা উচিত। কারণ ইদানিং মুখ্যমন্ত্রী আবার মির্জাফর 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 এসব নানা কথা বলছেন, অনেক অ্যাঙ্গেল থাকতে পারে। এবং যদি মুখ্যমন্ত্রীর সিআইডি বা রাজ্যের তদন্তের উপর আস্থা না থাকে, তাহলে মুখ্যমন্ত্রী আদালতে যেতে পারেন, সিবিআই তদন্ত চাইতে পারে। দেখুন, কোন কেন্দ্রীয় এজেন্সি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার অধীনে নেই, আর কোন দুর্নীতির তদন্তই কোন কেন্দ্রীয় এজেন্সি সুমোটো করছে না। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত করার জেনারেল কনসেন্ট তুলে নেওয়া হয়েছে। কোনো এফআইআর না হলে কোনো মামলাতে ইডি তদন্ত শুরুই করতে পারে না। এনআইএ শুধুমাত্র বোমা বিস্ফোরণ এবং উগ্রপন্থা সংক্রান্ত ঘটনাগুলি তদন্ত করতে পারে। আপনাদের যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের টেররিস্ট অ্যাক্টিভিটিস হলেও এনআইএ তদন্ত করার দরকার নেই, তো তাহলে আমরা যে কথা বলছি যে তাহলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে বানাতে চাই, যেখানকার শাসক দল, তা সত্যি হয়ে যায়। তার ফলে যে ব্যবস্থায় একমাত্র আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত করছে, আপনাদের খবরেই আমরা দেখছি যে আদালত সিবিআই কে ভৎসনা করলো, কেন তদন্ত এগোচ্ছে না, আদালত ইডি কে ভৎসনা করলো, কেন তদন্ত এগোচ্ছে না। আপনারাই লেখেন, আবার তদন্ত যখন শুরু করে তারা, তখন বলেন যে ভোটের আগে তৎপরতা। এ বেচারা এজেন্সিগুলি বা কি করবে, আর আমরাই বা কি করব। 5 দশক ধরে ডিভিসির সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক। আমরা চাই রাজ্য সরকার যদি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তাহলে একেবারে সার্বিকভাবেই ছিন্ন করে দেবে। জল ঠেলাঠেলির গল্পে গিয়ে লাভ নেই। বলে দিন যে হ্যাঁ, আমরা ডিভিসির ব্যারেজে জল রাখতে দেবো না, জল ছেড়ে দিব, জল নেব না, 1 নম্বর ব্যাপার। দ্বিতীয়, একই সঙ্গে রাজ্য সরকার স্পষ্ট ভাবে বলুন, ওই ডিভিআরআরসির মাধ্যমেই বলুন, ওই বৈঠকে হাজির হয়ে বলুন, প্রতিদিন দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে যে বিদ্যুৎ নেয়, সেই বিদ্যুৎ নেব না। 300 থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ যে নেওয়া হয়, বিদ্যুৎ নেব। 3, বোরো এবং রবি মরশুম এই ডিভিসি হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় চাষিদের যে জলের যোগান দেয়, সেই খরার চাষের, বোরো চাষের, রবি চাষের, অন্য তাদের সেচের জল আমরা নেব না। শুধু বর্ষার অতিরিক্ত বৃষ্টির জল নেব না, কিন্তু প্রতিদিন ডিভিসি থেকে তাপবিদ্যুতের বিদ্যুৎ উৎপাদন হলে বিদ্যুৎ নেব, খরার সময় রবি চাষে, বোরো চাষে সেচের জল নেব, এ বললে তো চলবে না। যদি হিম্মত থাকে, রাজ্য সরকার বলুক যে ডিভিসির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন,
বিদ্যুৎ নেব না, সেচের জল নেব না, এবং বর্ষার অতিরিক্ত জলও নেব না। দেখি বয়ানদিক দেখুন দাগিদের দাগ থেকে, মানে দাগিদের সৃষ্ট যে দাগ হবে এরপর তৃণমূল নেতাদের পিঠে, সেখান থেকে বাঁচার জন্য নানা ফল খুঁজে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা এবং মন্ত্রীরা এবং দপ্তর। গ্রুপ সি, গ্রুপ ডি তে নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিক্রির চাকরি আর দেওয়া যাবে না। আর রাজ্য সরকার যেহেতু চাকরি বিক্রি করেছে, রাজ্য সরকারের মদতে যেহেতু তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করেছে, সুতরাং পিঠ বাঁচাতে তারা কোন রকমে 2026-এর বিধানসভা ভোট পর্যন্ত রেখে ঠেকিয়ে রাখতে চেয়েছে। তাই যা যাবতীয় ব্যবস্থা এই লক্ষ্যে। অসম সরকারের রেকর্ডে নিশ্চিতভাবে কোনো না কোনো ভাবে তারা ওখানে বসবাস করেছিলেন তার প্রমাণ আছে। যদি অসমের স্থায়ী বাসিন্দা প্রমাণ না থাকে, তাহলে জুডিশিয়াল প্রসেসে তাদের প্রত্যেকের কাছেই এ সংক্রান্ত নোটিশ যাওয়ার কথা। এনআরসির প্রসেস কি হবে সেটাও সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া, এনআরসি কমিশনার নিয়োগও সুপ্রিম কোর্টের বলে দেওয়া। ফলে তারা যদি 1 মাসের জন্য গিয়ে থাকে, তারাও একটি চিঠি দিয়ে বলে দেবেন যে আমরা 1 মাসের জন্য ছিলাম, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা আসামের কেউ না, হয়ে গেল। উত্তরবঙ্গের বন্যায় এখনো পর্যন্ত বিশেষ করে জিটিএ এবং দার্জিলিং এ রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক বা ফিনান্স ডিপার্টমেন্ট হোক, সেখান থেকে 1 পয়সাও কোনো অ্যালোকেশন করা হয়নি। আমরা চ্যালেঞ্জ করে বলছি, এত বড় বন্যার পর, এত বড় ধসের পর, ভূমিধসের পর যদি 16 আনা রাজ্য সরকারের অর্থ দপ্তর অ্যালট করেছে, সেই নোটিফিকেশন রাজ্য সরকার বের করে নিয়ে আসুক। এবং ত্রাণের অপ্রতুলতা রয়েছে এই খবর পাওয়ার পরে ঘটনার 6-7 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধানরা উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। আমরা সেবা দিতে গিয়েছিলাম, ওরা আমাদের পাথর দিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী, তাকে এবার প্রমাণ করতে হবে। আমরা তো আমাদের ত্রাণ কাজ, সেবা কাজ চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটি বিজেপির সাংগঠনিক জেলা থেকে লরি ভরে ভরে শুকনো খাবার, চাল, ডাল, জামা কাপড় যাচ্ছে। কারণ বিজেপির পঞ্চায়েতগুলিতে রাজ্য সরকার কোনো ত্রাণ দিচ্ছে না, ওই বিজেপির পঞ্চায়েতে থাকা কোনো তৃণমূল নেতার হাতে ত্রাণ তুলে দিচ্ছে। এবং ত্রাণ যে পরিমাণ প্রয়োজন তার থেকে যে অনেক কম রয়েছে, তাতে বন্যা দুর্গতরাই এবার তা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এই বিক্ষোভ উত্তরবঙ্গে আরো বাড়ে। দেখুন, ত্রাণ সংগ্রহের ক্ষেত্রে বিনীতভাবে মানুষের কাছে সাহায্য প্রার্থনাটাই রীতি। এটা বাম রীতি কিনা জানি না, কিন্তু যে তৃণমূলের রীতি আছে বন্দুক ধরে টাকা চাওয়া, সেই রীতি আমরা গ্রহণ করতে পারছি না। কিন্তু বিনীতভাবে হাতে বাক্স নিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রাণ সংগ্রহের জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা এখনো পর্যন্ত তথাকথিত বামেদের মতো ক্রাউড ফান্ডিং এ যায়নি। ক্রাউড ফান্ডিং করে তার হিসেব দেব না, এই ব্যবস্থাও বিজেপি এখনো চালু করেনি। 2002 ভোটার তালিকায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই 70% বা তার বেশি মানুষের 2-1টি জেলা ছাড়া নাম মিলে গেছে। তার ফলে উত্তরবঙ্গের ভোটারদের 70% মানুষের আর কোনো চিন্তা নেই। বিএলও যখন বাড়ি বাড়ি যাবেন, 2002 ভোটার তালিকার সঙ্গে 2025 ভোটার তালিকায় তারা নাম আছে এটা দেখিয়ে দিতে পারলেই শুধুমাত্র প্রি ফিল্ড এনুমারেশন ফর্ম, অর্থাৎ আগে থেকেই পূরণ করে রাখা নির্বাচন কমিশনের ছাপানো ফর্মটিতে সই করে জমা দিলে তাদের কোনো তথ্য কাগজ দেখাতে হবে না। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বাবা ভাড়া নেওয়া, জামাইপাড়ার বসবাসকারী, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সর্বত্র যে কোনো জায়গাতে একটি অ্যানেক্স হ্যাবিট্যাট তৈরি হয়েছে, তার নাম জামাইপাড়া। আপনারা যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার খবর রাখেন তারা জানেন, সেই জামাইপাড়ার বাসিন্দাদের কাগজ দেখাতে। এবং চিন্তার বিষয় যেটা, উদ্বেগের বিষয় যেটা, আমরা যা বলছিলাম তা সঠিক। পশ্চিমবঙ্গের 7,70,00,000 ভোটারের মধ্যে
5 কোটি ভোটারের কোনো চিন্তা নেই, কারণ তাদের নাম 2002 এবং 2025-এর তালিকায় পাওয়া গেছে। 2,70,00,000 2,78,00,000 ভোটার যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, যারা এই 20-22 বছরে নতুন করে ভোটার হয়েছে। এবং জানলে অবাক হবে, উত্তর 24 পরগনায় 45% মাত্র ভোটারের নাম 2002-এর ভোটার তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ গত 20-22 বছরে উত্তর 24 পরগনায় 55% নতুন ভোটার, দক্ষিণ 24 পরগনায় 50-51% 2002-এর তালিকায় রয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় 50% গত 22-23 বছরের নতুন ভোটার। এদের নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল, তারা প্রশ্ন তুলবে না? 2টো করে মাছ ভাজা, একটা কালো কফি, তার অনুরণন যে এত দীর্ঘ তা এতেই বোঝা যাচ্ছে। ভুললে চলবে না, এই এসআইআর এর বিরোধিতা করে এই বামেরা এবং তৃণমূল কংগ্রেসের এক সাংসদ একসঙ্গে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। ফলে জোট কোথায়, আসল সেটিং কোথায়? এই বামেরা তৃণমূলের সঙ্গে একযোগে নির্বাচন কমিশনের সামনে বলছে যে হাই রাইজ বিল্ডিং এ বুথ করা যাবে না, ঝাঁপিয়ে পড়ে বলছে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে তৃণমূল কংগ্রেস বুথ পুনর্গঠনের জন্য যা প্রস্তাব দিচ্ছে, সিপিআইএম আমার চোখের সামনে ঘটেছে তা মেনে নিচ্ছে। আসল সেটিং, আসল জোট, সেটা হচ্ছে কাস্তে হাতুড়ির সঙ্গে জোড়া ফুলের। রোহিঙ্গার জন্য আপনাদের এখন আর মুর্শিদাবাদ যেতে হবে না, সল্ট লেকের খালপাড়েই রোহিঙ্গা বস্তি হয়ে গেছে। এবং আপনাদের আরো জানিয়ে রাখি যে সল্ট লেকের প্রথম অস্থায়ী কাঠামোর মসজিদ রোহিঙ্গা পাড়াতেই হয়েছে, খালপাড়ে। রাজ্য সরকার জানে, কেন্দ্রীয় এজেন্সিগুলিও জানে, কিন্তু যেহেতু রাজ্য সরকার তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে, এখন এই এসআইআর এর মাধ্যমে তাদের শুধুমাত্র চিহ্নিতকরণ না, তাদেরকে ডিটেক্ট, ডিটেন এবং ডিপোর্ট করার প্রক্রিয়াতেও আমরা যাব। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমাদের স্পষ্ট নীতি যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ ধর্মশালা না, শরণার্থীরা আশ্রয় পাবে, অনুপ্রবেশকারীদের পাত্তারি গোটাতে হবে। দেখুন, কালকে মুখ্যমন্ত্রীর ভাষ্য যা আমরা শুনেছি, তিনি দুটি বিষয়ে বলেছেন। এক হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিককে তিনি আক্রমণ করেছেন, তার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন হচ্ছে আমাদের যে এই যে বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য সরকারের প্যানেলভুক্ত ছিলেন কি ছিলেন না? রাজ্য সরকারই তো যে 3 জনের নাম পাঠিয়েছিলেন তার মধ্যে মনোজ আগরওয়াল সাহেবের নাম ছিল। দ্বিতীয়, নির্বাচন কমিশন যখন কোনো ব্যক্তিকে সিইও হিসেবে নিয়োগ করেন তখন তার ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হয়। এই ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট বর্তমান মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী তো ফাইলে সই করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। তাহলে যাকে তিনি ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটে সই করে ক্লিয়ার করেছেন, যে নেওয়ার জন্য মনোনীত করেছেন সিইও হিসেবে, তার বিরুদ্ধে চটে গেলেন কেন? দ্বিতীয়ত, একজন সিইও ঠিক আছে, কিন্তু রানার মাত্র, পোস্ট মাস্টার। ভারতের নির্বাচন কমিশন ভারতের সংবিধানে স্বীকৃত এবং প্রদত্ত যে ক্ষমতা তা নিয়ে কাজ করছে, এবং সেটা কাজ করার ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের যাবতীয় নির্দেশ সিইওর মাধ্যমেই জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে দেওয়া হয়। উনি আরেকটি প্রশ্ন তুলেছেন যে এখনো তো ভোট ঘোষণা হয়নি, ডিএমদের বৈঠক ডাকছে কি করে? তাকে তার আমলাকি কেন বোঝাচ্ছেন না জানি না, যে ডিএমরা বৈঠকে ছিলেন না, ছিলেন জেলা নির্বাচনী আধিকারিকেরা, এবং জেলা নির্বাচনী আধিকারিকেরা মুখ্য সচিবের অধীনে কাজ করেন না, মুখ্য নির্বাচনী আধিকারিকের আন্ডারেই কাজ করেন। 34 বছরে পরীক্ষিত এবং পরিত্যক্ত একটি রাজনৈতিক শক্তি সেটিং এর জোরে আবার একবার বিধানসভায় যাওয়ার জন্য পার্টিকে বন্ধক দিয়ে, এবং এ নিয়ে সিপিএম এর ভেতরেও দ্বন্দ্ব চলছে, পার্টিকে বন্ধক দিয়ে মাননীয়ার আঁচলে আশ্রয় নিতে চাইছে। ফলে মাননীয়া খুশি হবে এমন কাজ শুধুমাত্র তৃণমূলের ভাইয়েরাই না, সেলিম ভাইরাও করতে শুরু করছে।
মোদ্দা কথা হলো তৃণমূলের মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ায় বসা হয়েছে সেলিম সাহেবের, এবং এতেই বোঝা যাচ্ছে যে তারা পুরো নিয়োগ দুর্নীতির নির্মূলে বা মূলে যেতে চান না, তারা মাননীয়াকে খুশি করার জন্য যা বলার তা বলছে।